কম্বোডিয়া সীমান্তে থাইল্যান্ডের বিমান হামলা, আবারও উত্তেজনা। অস্ট্রেলিয়ায় দাবানলে পড়েছে বহু বাড়িঘর, এক ফায়ার ফাইটারের মৃত্যু। তাইওয়ানের সামরিক শক্তি আরও জোরদারের আহ্বান দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর। হংকংয়ের আইনসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষ, শক্তিশালী স্থানীয় নেতৃত্বের আশা ভোটারদের। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। বিরোধপূর্ণ কম্বোডিয়ার সীমান্ত বরাবর বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। সোমবার হামলার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে থাইল্যান্ডের সামরিক বাহিনী। উভয় দেশ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলার পর থাই বাহিনী বিমান হামলা শুরু করার কথা জানায়। এর ফলে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। থাই সেনাবাহিনীর বিবৃতিতে জানায়, কম্বোডিয়ার গোলা বর্ষণে তাদের এক সেনা নিহত ও আরও 4 জন আহত হয়েছেন। থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল দেশের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। এদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত তার জনগণের নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে প্রতিবেশী দেশগুলো। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে আবারও দাউ দাউ করে জ্বলে উঠেছে পুরনো উত্তেজনা। বছরের শুরুর দিকে যে যুদ্ধবিরতি দুই দেশকে সাময়িক শান্তি এনে দিয়েছিল, তা ভেঙে সোমবার নতুন করে বিমান হামলা চালিয়েছে থাই সামরিক বাহিনী। এই বছরের জুলাই মাসে দুই প্রতিবেশী দেশের মধ্যে 5 দিনের তীব্র লড়াইয়ে কয়েক ডজন সামরিক ও বেসামরিক মানুষ নিহত হয়েছিল। এরপর গত অক্টোবর মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে তারপরও উত্তেজনা প্রশমিত হয়নি। থাই সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তের নিকটবর্তী এলাকা থেকে প্রায় 50,000-এরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে চলে গেছে। অন্যদিকে কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেতফেক্ট্রা নিশ্চিত করেছেন যে হাজার হাজার বাসিন্দা তাদের গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। কর্মকর্তারা জানান, সর্বশেষ এই সংঘর্ষে কমপক্ষে 1 জন থাই সেনা এবং 4 জন কম্বোডিয়ান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল গণমাধ্যমে দেয়া এক ভাষণে বলেছেন, দেশকে রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সামরিক অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, থাইল্যান্ড সহিংসতা না চাইলেও সার্বভৌমত্ব লঙ্ঘন সহ্য করবে না। থাইল্যান্ড কখনোই সহিংসতা দেখতে চায় না। আমরা জোর দিয়ে বলছি, থাইল্যান্ড কখনো সংঘাত শুরু করেনি বা কারো ভূমিতে অনুপ্রবেশ করেনি। তবে থাইল্যান্ড তার সার্বভৌমত্ব লঙ্ঘিত হওয়া সহ্য করবে না এবং যথাযথ ব্যবস্থা নেবে। তবে তা শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে এবং মানবিক মূল্যবোধ রক্ষা করে। অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ফেসবুক পোস্টে জনগণকে রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করাকে তার সরকারের তাৎক্ষণিক কাজ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জাতি ও মাতৃভূমির জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। মূলত এই লড়াই শুরু হয় রবিবার। সীমান্তে কিছু গুলি বিনিময়ের পর দুই পক্ষ একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে। থাই সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়ার গুলিতে 4 থাই সেনা আহত হলে তারা পাল্টা জবাব দেয়। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোসেচেতা বলেন, থাই পক্ষ প্রথম গুলি চালালেও কম্বোডিয়ার সেনারা শুরুতে পাল্টা জবাব দেয়নি। থাইল্যান্ডের হামলার মুখেও কম্বোডিয়ার সেনাবাহিনী পাল্টা আক্রমণ করেনি। তারা কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যকার যৌথ যুদ্ধবিরতি চুক্তি এবং শান্তিপূর্ণ সমাধান প্রক্রিয়ার অধীনে দুই দেশের অন্যান্য নীতি চুক্তি ও আন্তর্জাতিক আইনকে সম্মান করেছে। অন্যদিকে সোমবার থাই সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উইনথাই সুবারি বলেন, আক্রমণ দমন করতেই তারা কম্বোডিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। থাই বিমান বাহিনী শুধু কম্বোডিয়ার অস্ত্রশস্ত্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা করেছে। আমরা ক্ষয়ক্ষতি সীমিত রাখার চেষ্টা করেছি যাতে কম্বোডিয়ার দিক থেকে উত্তেজনা আর না বাড়ে এবং থাই সেনাদের আরো হতাহত হওয়া রোধ করা যায়। প্রতিবেশী দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক মাধ্যমে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে তার দেশ সংঘাত এড়াতে সব ধরনের প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত। এই দুই দেশের আঞ্চলিক বিরোধের মূলে রয়েছে শতাব্দীর পুরনো প্রতিদ্বন্দ্বিতা, যা 2009 সালের একটি মানচিত্র এবং 1962 সালে আন্তর্জাতিক আদালতের একটি রায় থেকে উদ্ভূত।
দীর্ঘদিনের সীমানা নির্ধারণের মতবিরোধ ও সমাধানের কোনো পথ যুদ্ধবিরতি চুক্তিতে উল্লেখ না করা এই সীমান্ত বিরোধের মূল কারণ। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। অস্ট্রেলিয়ার দুটি অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত 40টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে এক ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। নিউ সাউথ ওয়েলসের বুলেহডিলায় আগুন নেভানোর সময় গাছ ভেঙে পড়লে 59 বছর বয়সী ওই ফায়ার ফাইটার প্রাণ হারান। দাবানলে ওই এলাকার প্রায় 3500 হেক্টর বনভূমি ও 4টি বাড়ি পুড়ে গেছে। সোমবার রাজ্য জুড়ে 52টি দাবানলের সৃষ্টি হয়, যার মধ্যে 9টি ছিল নিয়ন্ত্রণের বাইরে। তাসমানিয়ার ডলফিন স্যান্ডসে আরও 19টি বাড়ি পুড়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও এলাকাটি এখনও ঝুঁকিপূর্ণ হওয়ায় বাসিন্দাদের ফিরতে দেওয়া হয়নি। তাইওয়ানকে অবশ্যই তার সামরিক সক্ষমতা জোরদার করতে হবে, রবিবার এমন মন্তব্য করেছেন তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েলিংটন কু। সম্প্রতি আমেরিকার প্রকাশিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিকে সামনে এই মন্তব্য করেন তিনি বলেন, আমেরিকা ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং আঞ্চলিক দেশগুলোর সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানাচ্ছে। তাইওয়ানেরও উচিত নিজের প্রতিরক্ষা জোরদার করে যৌথ প্রতিরোধে অংশীদার হওয়ার দৃঢ়তা দেখানো। চায়না তাইওয়ানকে নিজের অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি ব্যবহারের ইচ্ছাও প্রকাশ করে। সাউথ চায়না সি সহ অঞ্চলের বিস্তৃত ভূখণ্ড নিয়ে বেইজিংয়ের বিরোধ রয়েছে প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সঙ্গে। আমেরিকা বিশ্বাস করে যে প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এমন কোনো একতরফা পদক্ষেপ রোধ করা জরুরি যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষতি করতে পারে। এই মৌলিক মূল্যবোধকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে কার্যকর যৌথ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে আমেরিকা জোর দিচ্ছে। তাইওয়ানকেও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও সংকল্প আরো শক্তিশালী করতে হবে। হংকংয়ের সদ্য সমাপ্ত নির্বাচনের মধ্য দিয়ে শক্তিশালী স্থানীয় নেতৃত্ব প্রত্যাশা করছে দেশটির নাগরিকরা। জনগণের শোক ও ক্ষোভের মাঝে রবিবার শেষ হয়েছে দেশটির আইনসভার নির্বাচন। রেকর্ড সর্বনিম্ন ভোটার উপস্থিতির আশঙ্কা সত্ত্বেও এবার ভোটের হার বেড়ে দাঁড়িয়েছে 31.9%। তবে প্রকৃত ভোটের সংখ্যা ছিল 4 বছর আগের তুলনায় কিছুটা কম। হংকংয়ে রবিবার অনুষ্ঠিত হয়েছে আইনসভার নির্বাচন। শহরের প্রায় 80 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর জনগণের ক্ষোভের মাঝে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটার অংশগ্রহণ সর্বনিম্ন থাকার আশঙ্কা করা হলেও ভোটার উপস্থিতি সামান্য বেশি ছিল 4 বছর আগের নির্বাচনের তুলনায়। গত 26 নভেম্বর ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 159 জন প্রাণ হারিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় 2 দিন সময় লেগে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি উঁচু আবাসিক ভবনের সংস্কারকালে ব্যবহার করা নিম্নমানের নির্মাণ উপকরণই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ। এই ঘটনায় ভোটের পরদিনেও নাগরিকদের মনে গভীর প্রভাব রেখেছিল। সোমবার ভোটের একদিন পরেও শহরের ভোটারদের মনে সেই ভয়াবহ ঘটনার স্মৃতি গেঁথেছিল। তবে সবকিছুর মাঝেও যোগ্য নেতৃত্বের প্রত্যাশা করছে হংকংয়ের নাগরিকরা। সত্যিকার অর্থে কাজ করতে পারে এমন নেতৃত্ব আশা করেন 75 বছর বয়সী হংকংয়ের বাসিন্দা মেই লাই। এই অগ্নিকাণ্ডের কারণে সবাই খুব খারাপ সময়ে আছে, তাই অনেকে আশা করছেন মানুষ যেন এমন কাউন্সিলরদের ভোট দেয় যারা সত্যিকারের কাজ করতে পারে। আমার মনে হয় বর্তমান সরকার খুব ভালো কাজ করছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ভালোই সহায়তা দিচ্ছে, আর চায়নার পক্ষ থেকেও ভালো সমর্থন পাচ্ছে। এই নির্বাচনে শুধুমাত্র সরকার অনুমোদিত দেশভক্ত প্রার্থীরাই অংশগ্রহণ করতে পেরেছেন। হংকংয়ের 90 আসনের সংসদে সরাসরি ভোটে নির্বাচিত আসন মাত্র 20টি। বাকি আসন নির্বাচনী কমিটির মাধ্যমে নির্বাচিত, যেটি বেইজিংয়ের সমর্থক এবং বিশেষ স্বার্থ ও পেশাগত গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত। 39 বছর বয়সী হংকং বাসিন্দা গিগিলাই আশা করেন নবনির্বাচিত আইন প্রণেতারা নিম্ন ও মধ্যবিত্তদের সাহায্য করবেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন। আমি আশা করি নবনির্বাচিত আইন প্রণেতারা নিম্ন ও মধ্যবিত্তদের সাহায্য করবেন। এখন মূল বিষয়টি হচ্ছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা, কারণ তারা সত্যিই ভীষণ কষ্টে আছে। আমিও নিজে ঠিকমতো ঘুমাতে পারছি না, খুব উদ্বিগ্ন লাগছে। এই খবর শুনলে সবারই হৃদয় ভেঙে যায়। ভোটারদের উৎসাহিত করতে ভোটের সময় বাড়ানো হয় এবং নতুন ভোট কেন্দ্র খোলা হয়।
চূড়ান্ত ফলাফলের রিপোর্টে বলা হয়েছে ভোটার উপস্থিতি ছিল 31.9%, যা 2021 সালের 30.2% থেকে সামান্য বেড়েছে। তবে প্রকৃত ভোটের সংখ্যা 4 বছর আগের তুলনায় ছিল কিছুটা কম। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।